আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে থেকে আমাদের পিএইচপি সিরিজটা শুরু হবে। সো আজকে আমরা বেসিক্যালি কিছু টপিক কভার করব। তার মধ্যে স্ক্রিনে একটু আগে দেয়াই ছিল যে ইনস্টলেশন প্রথমে দেখব। তো ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের মূলত দুইটা সফটওয়্যার লাগবে মেইনলি, যেটা আমি একটা হচ্ছে জ্যাম্প। এটা আমি মাইএসকিউএল সিরিজের শুরুতে দেখাইছিলাম যে এই সফটওয়্যারটা লাগে। সো এটা কি করে, বেসিক্যালি একটা সার্ভার ক্রিয়েট করে। পিএইচপিটা আমাদের সার্ভারের, যেহেতু সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো একটা আমাদের সার্ভারের আন্ডারে কাজ করতে হয়। সো এই জ্যাম্প আমাদের কি করে, আমাদের মেশিন থেকে একটা লোকাল সার্ভার ক্রিয়েট করে। ওকে, আচ্ছা। তো প্রথমে আমরা জ্যাম্প ইনস্টল করব। জ্যাম্পের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে জ্যাম্প লিখে সার্চ করলেই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে মূলত এটার ওয়েবসাইট। তো এখান থেকে এই যে জ্যাম্প ফর উইন্ডোজ অথবা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম চালালে এটা ডাউনলোড করে নেব। সো এটা ইনস্টল করে নেব। ইনস্টল করার কোনো প্রসিজিওর কঠিন কিছু না, নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নেব। আর একটা কোড এডিটর মানে টেক্সট এডিটর ইউজ করব, সেটা হচ্ছে ভিএস কোড, সবার পরিচিত। অ্যান্ড অন্য কিছু ইউজ করা যায় লাইক অ্যাটম, সাবলাইম টেক্সট। আমার কাছে সাবলাইমও আছে, বাট ভিএস কোডটা আমার আর কি ভালো লাগে। সো ভিএস কোড দিয়ে আমি আর কি আজকে টিউটোরিয়াল মানে পিএসপি সিরিজটা দেখাবো। ওকে, তো ইনস্টলেশনের ক্ষেত্রে প্রথমে আপনাকে জ্যাম্প ইনস্টল করতে হবে। ওকে, আমার জ্যাম্প ইনস্টল করাই আছে, সো আমি নতুন করে ইনস্টলেশন করতেছি না। আচ্ছা, ওকে। প্রথমে এখান থেকে জ্যাম্প ইনস্টল হলে জ্যাম্প ওপেন করবেন। দেন আপনাকে এই যে অ্যাপাচি সার্ভার যেটা আছে এটা আপনাকে স্টার্ট করতে হবে। ওকে, ওকে। অ্যাপাচি সার্ভার স্টার্ট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সি ড্রাইভে যেতে হবে। মেক শিওর আপনারা সবাই সিতে ইনস্টল করবেন। সিতে ইনস্টল করবেন অথবা যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারেন। সেই ড্রাইভে গেলেই একটা জ্যাম্প নামক ফোল্ডার দেখতে পারবেন। ওকে, সো এই ফোল্ডারের ভিতরে যাবেন। এই জ্যাম্পের ফোল্ডারের ভিতরে আপনাকে এই যে htdocs নামে আরেকটা ফোল্ডার আছে। সো এই ফোল্ডারের আন্ডারেই আপনাকে যত পিএইচপি প্রজেক্ট আছে সবগুলো করতে হবে। ঠিক আছে, সো এগুলো আমি প্রিভিয়াস প্রজেক্ট ছিল, সো এগুলো এই জন্য এখানে। সো নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, নাম দিচ্ছি হচ্ছে পিএইচপি পিএইচপি টিউটোরিয়াল। ওকে, দেন আমি ফোল্ডারটা ভিএস কোড দিয়ে ওপেন করতেছি। ওকে, আচ্ছা, আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। সো আমি পিএইচপি ফাইল ক্রিয়েট করতে গেলে এক্সটেনশন হবে ডট পিএইচপি। ওকে, সো সাপোজ আমরা একটা নতুন একটা ফাইল খুলব, নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপি খুললাম। এখন কি করব, একটা অবশ্যই আমাকে এইচটিএমএল এর একটা স্কেলিটন তৈরি করে নিই। এইটুকু হচ্ছে, আচ্ছা দেখি আগে এইচটিএমএলটা কাজ করতেছি নাকি। এটা একটা প্রুফ করার জন্য একটা এইচ ওয়ানটাকে একটা নর্মালি প্রিন্ট করি, যে দেখি কাজ করতেছে কিনা। আচ্ছা, এটা গেল আমাদের একটা নর্মাল এইচটিএমএল ফাইল বা তৈরি করলাম। ফাইলের এক্সটেনশন কি, এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি। ওকে, আচ্ছা, এখন যদি এই ফাইলটাকে আমরা রান করাতে চাই তাহলে কি লিখতে হবে, লিখতে হবে হচ্ছে যে লোকাল হোস্ট 81 লিখতে হবে আপনাকে। লিখার পরে স্ল্যাশ দিয়ে আপনার যে ফোল্ডারটার নাম ক্রিয়েট করছিলেন সেটা লিখতে হবে। আমি কি লিখছিলাম, পিএইচপি টিউটোরিয়াল স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, এখানে কিন্তু দেখাচ্ছে হ্যালো দেয়ার। সো আশা করি ইনস্টলেশনটা ক্লিয়ার সবার। আচ্ছা, ইনস্টলেশন ক্লিয়ার হইলে এখন আমরা কি দেখব, ইনস্টলেশনের পরে আছে আমাদের হচ্ছে সিনট্যাক্স। ওকে, আচ্ছা, সিনট্যাক্সে যাওয়া যাক। সিনট্যাক্সটা মূলত কি, সিনট্যাক্সটা মূলত মিন করতেছে যে আমি যে পিএইচপি কোডটা এক্সিকিউট করব এটার জন্য তো আমাকে একটা স্পেশাল সিনট্যাক্স দরকার, যার আন্ডারে অ্যাকচুয়ালি আমি পিএইচপি কাজটা করব। ওকে, সো সেই সিনট্যাক্সটা হবে প্রথমে একটা লেস দেন চিহ্ন, দেন হচ্ছে একটা কোশ্চেন মার্ক, দেন আপনার নর্মালি পিএইচপি, অ্যান্ড এটা যেহেতু ওপেন হয়েছে দেন আমাকে একটা নর্মালি ক্লোজ ট্যাগ লিখতে হবে, জাস্ট এটার উল্টাটা। তাহলে আমার
ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে আমার মূলত সিনট্যাক্স, যেটার পিএইচপি সিনট্যাক্স, যেটার আন্ডারে আমাকে অবশ্যই পিএইচপি কোড লিখতে হবে। এই এই ওপেনিং ট্যাগ অ্যান্ড এন্ডিং ট্যাগের মাঝে যদি আমরা পিএইচপি কোড না লিখি, দেন পিএইচপি কোড এক্সিকিউট করবে না। ওকে, আচ্ছা, এখন পিএইচপি কোডটা আমার কাজ করতেছে কিনা এটা দেখি। নর্মালি আমরা যদি একটা ইকো দেই, ইকো আর প্রিন্টিং কি জিনিস সেটাও আমি দেখাবো পরে, বাস জাস্ট আপনি এখন বোঝার জন্য বুঝেন যে ইকো মিন্স করতেছে হচ্ছে যে কোনো একটা কিছু যদি আমি দেখাইতে চাই, শো করাইতে চাই, সেটা করি হচ্ছে ইকো মাধ্যমে। সো ইকো যদি আমি একটা হ্যালো ওয়ার্ল্ড লিখি বা হ্যালো দেয়ারই লিখি, আচ্ছা দেয়ারই লিখি, অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে। এখন যদি আমি সাইটটাতে গিয়া রিলোড দিই, দেখেন আবার কিন্তু আমাকে হ্যালো দেয়ারই দেখাচ্ছে। ওকে, আপনারা চাইলে এখানে h2 ট্যাগ দিতে পারেন, আগে যেমনটা দিয়েছিলাম h1, এটাও দিতে পারেন। সো এটাও কাজ করবে অ্যাকচুয়ালি সেম আগের মতো। ওকে, এটা গেল আমাদের প্রথমত ইনস্টলেশন অ্যান্ড প্রথম ফার্স্ট ফাইল ক্রিয়েশনের পার্টটা আমাদের গেল। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা কি দেখলাম, ইনস্টলেশন দেখলাম, দেন আমরা দেখলাম হচ্ছে সিনট্যাক্স, যেটার আন্ডারে লিখতে হবে। ওকে, তো এরপরে আমরা কি দেখব, এরপরে দেখব আমরা হচ্ছে কমেন্ট। সো কমেন্টটা একটু পরে আসি, প্রথমে দেখি হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, কমেন্টের পার্টটা আমরা পরে দেখব, আগে 3 নম্বর পার্টটা আমরা সবার লাস্টে দেখব। ওকে, 4 নম্বর পার্টটা দেখি ভেরিয়েবল। এখন ভেরিয়েবলটা কি জিনিস? ওকে, ভেরিয়েবলটা আপনারা চিন্তা করতে পারেন যেমন কিসের এক্সাম্পল দেওয়া যায়, সাপোজ একটা স্কুলের কথা চিন্তা করেন। ওকে, আপনি স্কুলে কি অনেকগুলো আমার ক্লাস থাকে, রাইট? সাপোজ এটা আমার একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। ওকে, মনে করেন যে ক্লাস সিক্সের আন্ডারে আপনার 4টা ক্লাস আছে। এই ক্লাসের নাম হচ্ছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। আচ্ছা, সো আপনি মনে করেন এখানে আপনার 10 জন স্টুডেন্ট আছে, এখানে 30 জন আছে, এখানে 15 জন আছে, এখানে 3 জন আছে। সো আপনার এই দেখেন ক্লাস সিক্সের আন্ডারে 4টা ক্লাস আছে, এ বি সি ডি, অ্যান্ড এতে আবার কয়জন স্টুডেন্ট আছে? 10 জন, বিতে আছে 30 জন, সিতে আছে 15 জন, ডিতে আছে 3 জন। সো এই 10, 30, 15, 20 এগুলো আমরা কিসের মধ্যে অ্যাসাইন করতেছি? স্টুডেন্টগুলো কোথায় ঢুকাচ্ছি? একটা ক্লাসে ঢুকাচ্ছি, অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা এ এ এ এর এ ক্লাসে কয়জন আছে? 10 জন। ডি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত? 3 জন। সি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত? 15 জন। সো আমরা যদি একটা পার্টিকুলার জিনিস একটা ইউনিক জিনিসের মধ্যে অ্যাসাইন করতে চাই, সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। ওকে, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল সম্পর্কে সবাই ক্লিয়ার আশা করি। মূলত কিছু যদি আমি অ্যাসাইন করি কোনো একটা জিনিসের মধ্যে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল, বা টেম্পোরারি আমি কিছু একটা রাখতে চাই, বা পার্মানেন্ট, যেটাই বলেন না কেন, সো সেটা একটা হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল পিএইচপিতে ডিক্লেয়ার করা হয় $সাইন দিয়ে। ওকে, $সাইন দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য মনে করেন সাপোজ আমার প্রথম ভ্যারিয়েবল হচ্ছে নাম দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ক্লাস, ইকুয়াল, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বা এই যে $সাইন দিয়ে একটা একটা নেম দিলেন, এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। ওকে, সো $সাইন, পিএইচপিতে $সাইন মানেই সে পরে যে অংশটা থাকবে ওইটা একটা ভ্যারিয়েবল। এখন যদি বলে আপনার এই ভ্যারিয়েবলটার নাম কি, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে $সাইনটা বাদে শুধুমাত্র ক্লাস। সো এই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে শুধু ক্লাস। আরও যদি আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করি, লাইক লাইন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এখানে আমি সাপোজ স্ট্রিং দিলাম, যে কোনো কিছু দিলাম। ওকে, সো লাইন হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল। ওকে, সো এইটা হচ্ছে ভ্যারিয়েবল কনসেপ্ট। ওকে, এখন আমরা যাই ডেটা টাইপস। ভ্যারিয়েবলে দেখেন আমরা একটু আগে ভ্যারিয়েবলে আমরা কি ইনসার্ট করলাম, সাপোজ এটাকে তো আমরা ভ্যারিয়েবল ধরছি। ওকে, তো ভ্যারিয়েবলে আমি কি ইনসার্ট করলাম?
10 কি আমার একটা নাম্বার, 10 জন স্টুডেন্ট আমার এখানে আছে এই ক্লাসের আন্ডারে। সো 10 হচ্ছে আমার একটা নাম্বার, তাই না? আমি যদি বলতাম এখানে সাপোজ স্টুডেন্টগুলো, মনে করো সাপোজ এখানে 3টা স্টুডেন্ট আছে, সো ডি এর আন্ডারে আমার ডি এর আন্ডারে কি ইনপুট হয়েছে 3, 3 একটা নাম্বার। এখন 3 জনের যদি আমি নাম দিয়ে দিতাম, সাপোজ রহিম, করিম, জব্বার, 3জন না আছে, হ্যাঁ। সো ডি এর আন্ডারে যদি 3 বাদ দিয়ে তখন আমি রহিম, করিম, জব্বার দিতাম, তখন সেটা আমার অ্যারে হতো। আবার যদি আমি বি এর আন্ডারে 30 না দিয়ে আমি যদি তারা কোন সাবজেক্টের, মানে তাদের তাদের হচ্ছে ক্লাস ক্যাপ্টেনের নাম কি, সাপোজ এরকম যদি একটা কিছু দিতাম, তো এখানে একটা নেম দিতাম। সো সেটা হয়তো আমার স্ট্রিং ট্যাগ। সো ডেটা টাইপ অনেক ধরনের আছে, ওকে। সো আমরা বেসিক্যালি যে যে ডেটা টাইপ কাভার করবো সেগুলো আমি এখানে ইনশর্ট লিখে দিচ্ছি। তো প্রথম আমরা ডেটা টাইপ যেটা আছে সেটা দেখবো, সেটা হচ্ছে স্ট্রিং, ওকে। দেন হচ্ছে নাম্বার দেখবো, দেন হচ্ছে আমরা স্ট্রিং দেখবো, নাম্বার দেখবো, তারপরে ফ্লোট অথবা ডাবল দেখবো, তারপরে দেখবো হচ্ছে বুলিয়ান, দেন দেখবো হচ্ছে অ্যারে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, অ্যান্ড আরেকটা দেখা যায় নাল। সো এই কয়টা ডেটা টাইপ আমরা মূলত দেখবো, ওকে। আচ্ছা, সো প্রথমে আসি স্ট্রিং। সো স্ট্রিংটা মূলত কি জিনিস? স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। ক্যারেক্টার কি? এই যে এইটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এই সবগুলোকে একটা একটা করে ক্যারেক্টার বলা হচ্ছে, অথবা আপনারা অ্যাজ এ সিম্পলি চিন্তা করে করতে পারেন অ্যালফাবেট, ওকে। অ্যালফাবেট। এখন কথায় আসি, স্ট্রিং এর মধ্যে যে অ্যালফাবেটই হইতে হবে নট নেসেসারি, কজ এটাও কিন্তু একটা ক্যারেক্টার, এটাও একটা ক্যারেক্টার, এটাও একটা ক্যারেক্টার, সো এটাও একটা ক্যারেক্টার। সো ক্যারেক্টার বলতে মূলত এই যে, মানে যত সাইন আছে স্পেশাল ডিজিট শুরু করে সব কিছুকে ক্যারেক্টার বলা হয়। আমরা মূলত ওই যে ক্যারেক্টারের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে যে আস্কি ভ্যালু বা আস্কি কোড যেটা বলেন না কেন, এখানে দেখেন এই সবগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার। সো আমরা যখন কম্পিউটারকে কমান্ড করতেছি যে এ বি সি ডি, ও কিন্তু এগুলো কিছুই বুঝতেছে না, কজ কম্পিউটার কি বুঝে, শুধুমাত্র বাইনারি বুঝে, ওকে। আচ্ছা, শুধুমাত্র বাইনারি বুঝে, এর কারণেই আমাকে প্রতিটা, এটা না, এটা দেখি, প্রতিটা কি বলে, প্রতিটা ক্যারেক্টারেরই একটা করে মানে ইউনিক একটা আজকি ভ্যালু আছে। কোথায় গেল সে ভ্যালুগুলা? কেন হচ্ছে না কেন? ওকে, এখানে দেখেন প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা আজকি ভ্যালু আছে। সাপোজ বড় হাতের এর আজকি ভ্যালু হচ্ছে 65, ওকে। পার্সেন্টেজের আজকি ভ্যালু হচ্ছে, পার্সেন্টেজের আজকি ভ্যালু হচ্ছে 37। সো এইভাবে হচ্ছে আজকি ভ্যালুগুলো দ্বারা কাজ করে। সো এই প্রতিটা কিন্তু একটা ক্যারেক্টার, এখানে যতগুলো আছে সবগুলো আমার একটা করে ক্যারেক্টার। আমার এখানে আছে 127 পর্যন্ত, ঠিক আছে। সো মূলত আমাদের ক্যারেক্টার আছে ইন টোটাল 128টি, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টার গেল। সো স্ট্রিংয়ে আসি, স্ট্রিং হচ্ছে আমার কালেকশন অফ ক্যারেক্টার্স। সো আমি যদি এখানে যে ইকো দেই, ইকো হ্যালো ওয়ার্ল্ড, সো আমি কি করতেছি, একটা স্ট্রিং প্রিন্ট করতেছি, ওকে। অথবা একটা ভ্যারিয়েবলই রাখি, মনে করেন ভ্যারিয়েবল কি দ্বারা, স্ট্রিং। সো ভ্যারিয়েবল কি ডলার সাইন দেওয়া শুরু হয়, আর ভ্যারিয়েবলটা রাখে কই, এই এখানে, এই ডলার সাইনের পরে যে কোনো একটা নেম দিয়ে। সো এখানে আমি কি ভ্যারিয়েবলটার মধ্যে কি রাখতেছি, একটা স্ট্রিং রাখতেছি যে কালেকশন অফ ক্যারেক্টার্স। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, দ্যাট মিন এটা স্ট্রিং। আর স্ট্রিং বোঝার আরেকটা উপায় হচ্ছে এটাকে এটাকে অবশ্যই সিঙ্গেল কোড অথবা ডাবল কোডের মাঝে লিখতে হবে, ঠিক আছে। সো এখানে সি ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল কোড আর ডাবল কোডের মিনিং আলাদা। ওখানে সিঙ্গেল কোড দ্বারা একটা ক্যারেক্টার মিন করে, আর ডাবল কোড দ্বারা স্ট্রিং মিন করে। সো আরও অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজগুলোতে এটা কোনো মিন করে না, দুইটাই সেম, ওকে। তো আমরা চাইলে সিঙ্গেল ইউজ করবো, ডাবল ইউজ করবো, এটা কোনো ব্যাপার না। সো এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এখন আমরা এটাকে প্রিন্ট করব, ওকে। ইকো, ইকো দিয়ে কি দিব, স্ট্রিং দিব। ইকো আর প্রিন্ট কি কাজ করে এটা আমরা এই ভ্যারিয়েবলের পরেই বুঝাবো, ওকে।
সো এটা জাস্ট মনে রাখেন, এটা জাস্ট এখন বুঝেন যে ইকো দ্বারা প্রিন্ট করা। ওকে, এখন যদি আমি আমার এখানে রিলোড দিই পেজটা, দেখেন। সো এটাও আসতেছে, এটাকে আমি এখানে নিয়ে কমেন্ট কি জিনিস সেটা আমি পরে দেখাচ্ছি। বাট এখন দেখেন, এখন কিন্তু আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। আমি কি প্রিন্ট করছিলাম? আমি কিন্তু এটা প্রিন্ট করি না, আমি করছি এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করছি। কজ আপনি এই ভ্যারিয়েবলের মধ্যে কি রাখছেন, একটা ডেটা টাইপ রাখছেন। ডেটা টাইপটা কি? স্ট্রিং। এন্ড স্ট্রিংটা কি? হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি যখন এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, এটাকে প্রিন্ট করা মানে কি? এটা প্রিন্ট করা। সো এখানে যদি আমি অন্য কিছু রাখতেন, সো এটা চেঞ্জ হয়ে যেত। পিএইচপিতে একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে ভ্যারিয়েবল ডাম্প। ঠিক আছে, ভ্যার এই ডাম্প, এই ডাম্প দিয়ে মূলত কি করা হয়, আপনার ভ্যারিয়েবলটার ডেটা টাইপ কি এটা দেখা হয়। সো ভ্যারিয়েবল এইটা, আর ডেটা টাইপ কি, এই যে এগুলা স্ট্রিং, নাম্বার, ফ্লোট, এগুলো হচ্ছে আপনার ডেটা টাইপ। সো এই ফাংশনটা মূলত রিটার্ন করে আপনার ভ্যারিয়েবলটা টাইপটা কি, স্ট্রিং, ইন্টিজার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, নাকি বুলিয়ান, নাকি অবজেক্ট। সো এই ফাংশনটা দ্বারা ওইটা রিটার্ন করে। সো আমি আপনাকে নর্মালি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের ডেটা টাইপটা কি দেখাচ্ছে, স্ট্রিং, অ্যান্ড লেন্থ হচ্ছে 11। ওকে, গুনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো এখানে আমাদের 11টা লেন্থ আছে, ডেটা টাইপটা স্ট্রিং অ্যান্ড লেন্থ হচ্ছে 11। সো এটাই কিন্তু আমাকে দেখাচ্ছে ভায়া ভার ডাম্প ফাংশনের মাধ্যমে। সো এটা আমাদের মূলত রিটার্ন করতেছি মানে আমার ডেটা টাইপটা, মানে আমার ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা কি। ওকে, আচ্ছা, স্ট্রিং গেল। এখন আমরা নাম্বার আসি। সো নাম্বার বলতে আমরা মূলত কি বুঝি, 1 2 3 4 5 6 7 8 এরকম কিছু। সো এরকম একটা নর্মালি নাম্বার দিলাম। ঠিক আছে, এখন নাম্বার দিলে আমরা যদি আবার এখানে আসি, দেখাবে হচ্ছে ইন্টিজার। ওকে, এত। সো নাম্বার মূলত কি রিটার্ন করে, নাম্বার কিন্তু দুই ধরনের আছে, তাই না? নাম্বার, দেয়ার ইজ টু কাইন্ড অফ নাম্বারস। ঠিক আছে, ওয়ান ওয়ান ইজ ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ওকে, সরি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফ্লোট অথবা ডাবল। সো ইন্টিজার কি, ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক, ভগ্নাংশ আকারে কিচ্ছু থাকবে না। হয় 1 2 3 4 5 6 7 8, মানে পূর্ণ সংখ্যাগুলো অ্যাকচুয়ালি আমার ইন্টিজার। সো এরকম এক্সাম্পল কি হতে পারে, এরকম 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 এরকম, যে কোনো পূর্ণ সংখ্যাই আপনার হচ্ছে ইন্টিজার। আর ডাবল অথবা ফ্লোট মিন করে সেম জিনিস। ডাবল অথবা ফ্লোট, ফ্লোটের মধ্যে আপনাকে অবশ্যই দশমিক দিয়ে নাম্বার থাকবে। ওকে, সো এরকম 21.0 এরকম কিছু নাম্বার হতে পারে, অথবা 1 2 3.3। সো পয়েন্ট আকারে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ফ্লোট অথবা ডাবল। ওকে, আর পূর্ণ সংখ্যার আকারে যেগুলো থাকবে সেগুলো আমার হচ্ছে ইন্টিজার। ওকে, তো পিএইচপিতে এই দুইটা জিনিস, নাম্বারের দুইটা মানে দুইটা কি বলে ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট আর ডাবল। সো এখানে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা দিছি, তো সেহেতু আমাকে সে দেখাচ্ছে কি এখানে ইন্টিজার আর নাম্বারটা দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা এখানে একটা দশমিক দিয়ে দিই, সাপোজ 0.60 দিলাম, এখন কিন্তু আমাকে অবশ্যই কি রিটার্ন করার কথা, ফ্লোট, কজ এটা একটা দশমিক নাম্বার। তো বুঝতে পারতেছেন, সো এটা ডেটা টাইপটা আমার কি হচ্ছে, ফ্লোট, কারণ আমি কি দিচ্ছি, দশমিক দিচ্ছি। ওকে, তো নাম্বার ফ্লোট গেল। এখন আসি বুলিয়ান। বুলিয়ানের মধ্যে জাস্ট দুইটা জিনিস আছে, বুলিয়ান এর মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার হচ্ছে ট্রু, আইদার ট্রু অর ফলস। ঠিক আছে, বুলিয়ানটা আপনার একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। অর্থাৎ আপনার ভেরিয়েবলটা হয় ট্রু হবে অর ফলস হবে। এখন যদি আমি ট্রু দিই তাহলে আমি কি দেখাচ্ছে, বুলিয়ান, বুল দ্বারা বুলিয়ান বোঝাচ্ছে, বুলটা ট্রু। ঠিক আছে, সরি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, বুলিয়ান হচ্ছে ট্রু দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি আবার এখানে ট্রুটা ফলস দেই, ফলস। বুলিয়ানের ক্ষেত্রে এই দুইটাই ইউজ হয়। কেন ইউজ করা হয় বুলিয়ান, বুলিয়ানে যে ফল দেখছে, বুলিয়ান ইউজ করা হয় সাপোজ আপনার একটা ফ্ল্যাগের দরকার। ফ্ল্যাগ মানে কি, সাপোজ আপনি হচ্ছে এই বুলিয়ানটা, সাপোজ আপনি একটা ফ্ল্যাগ ধরলেন, ফ্ল্যাগটা কীরকম, সাপোজ আপনি একটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে যখন লগ ইন করেন,
তখন আপনি মনে করেন একটা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল রাখলেন, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে সাপোজ দিলেন ইজ লগড ইন ইকুয়াল ফলস দিয়ে রাখলেন বিফোর দ্য ইউজার লগড ইন। ওকে, অর্থাৎ ইউজার লগ ইন করার আগে এই ভ্যারিয়েবলটা আপনি ফলস দিয়ে রাখলেন। ওকে, ইজ লগড ইন ফলস দিয়ে রাখলেন। তাহলে কি হবে, তাহলে সে ভিতরে কোনো অ্যাক্সেস করার আগেই আপনাকে চেক করবেন এই ভ্যারিয়েবলটা ফলস কিনা। যদি ফলস হয় তাহলে তাকে অ্যাক্সেস দিবেন না। আর যদি দেখেন এই ভ্যারিয়েবলটা ট্রু, মানে ইউজার যখন লগ ইন করবে তখন আপনি কি করবেন, এই ভ্যারিয়েবলটা ট্রু করে দিবেন। সো যখন ট্রু হবে তখন বলবেন আচ্ছা এই ইউজারটা লগড ইন আছে, সো একে আমার অ্যাক্সেস দেওয়া যাবে। সো এই সব কাজে মূলত আমার ট্রু ফলস ইউজটা হয় কনসেপ্টটা। সো এইটা ডেটা টাইপটা হচ্ছে আমার বুলিয়ান। সো এরপরে আসি অ্যারে। অ্যারেটা হচ্ছে কালেকশন অফ অবজেক্ট বলতে পারেন, কালেকশন অফ ডেটা, কালেকশন অফ স্ট্রিং। ক্যারেক্টার আর অ্যারে কিন্তু আলাদা। ক্যারেক্টার হচ্ছে মানে সরি, স্ট্রিং আর অ্যারে কিন্তু আলাদা। স্ট্রিংটাও একটা অ্যারে, বাট স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। ওকে, আর অ্যারেটা হচ্ছে কালেকশন অফ স্ট্রিংস, কালেকশন অফ নাম্বার, কালেকশন অফ অবজেক্ট, এটা হচ্ছে অ্যারে। ওকে, সো অ্যারে কিভাবে ডিফাইন করা হয়, সাপোজ আমার এখানে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে অ্যারে, অ্যান্ড অ্যারে ডিফাইন করার জন্য আমাকে সিম্পলি লিখতে হবে অ্যারে। ওকে, দেন আমাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে, অ্যান্ড এখানে আমি আমার ইচ্ছা মতো জিনিসপত্র রাখতে পারবো। সাপোজ আমার হচ্ছে এখানে দেখেন এখানে ডি ক্লাসে 3 জন আছে। ওকে, সাপোজ আমি হচ্ছে প্রথম যেই জন আছে ওর নাম হচ্ছে রহিম, দেন হচ্ছে করিম, দেন হচ্ছে সাপোজ হচ্ছে সাকিব। এই 3 জন আছে আমার ক্লাসে। সো এটা আমি একটা অ্যারের মধ্যে রাখতে পারি, কজ 3 জনের নাম যেহেতু আছে, তাহলে 3 জনের নাম যদি আমি আলাদা আলাদাভাবে রাখতে চাই তাহলে আমার 3টা আলাদা আলাদা ভেরিয়েবল রাখতে চাই, রাইট? কিন্তু আমি চাইলে এই 3টা নামকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সাপোজ ক্লাসটার নাম কি ছিল আমার, ডি। আচ্ছা, দেন এখানে দেন হচ্ছে নাম দেন হচ্ছে সেকশন আন্ডারস্ল্যাশ ডি। সো বুঝতে পারবো এই সেকশন ডি এর আন্ডারে কে কে আছে। সো প্রথমে আমি দিলাম হচ্ছে রহিম, দেন কমা দিয়ে দিলাম হচ্ছে করিম, দেন লাস্ট ওয়ান দিলাম হচ্ছে কি সাকিব। ওকে, এখন আপনার অ্যারের এই সেকশন ডি হচ্ছে আপনার একটা অ্যারে টাইপ। এই অ্যারের মধ্যে আপনার কি আছে, রহিম, করিম আর সাকিব। এখন যদি আপনি সাপোজ এটা আপনি যদি এই অ্যারেটাকে প্রিন্ট করান, দেখেন কি প্রিন্টটা কি হবে, ইকো দেন, ইকো দিয়ে প্রিন্ট করানো হয় বলছি আমি। সেকশন ডি যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে এখন কি দেখবে, সরি, ওকে, এখন যদি আমি রিলোড দিই, নোট অ্যারেজ স্ট্রিং কনভার্সন, আচ্ছা এখানে কি বলতেছে, অ্যারে আসছে এটা, সরি, এটা কি আসছে, ও আচ্ছা সরি, আমি একটা পুরো অবজেক্টকে প্রিন্ট করাতে চাচ্ছি। আচ্ছা সাপোজ আমি হচ্ছে 0 নাম্বার প্রিন্ট করাতে চাচ্ছি, দেন কি এরর আসবে আমার, না, আচ্ছা অ্যারের কনসেপ্টটা আমি একটু পরে আসতেছি, বাট বুঝাচ্ছি যে ডেটা টাইপটা অ্যারেটা কি অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে অ্যারে। আমি যদি এখানে ভ্যারিয়েবল টার্মটা এটার মধ্যে দেই, সাপোজ এটা আমি রিমুভ করলাম, এন্ড আমি দেখতে চাচ্ছি যে এটা ডেটা টাইপটা কি। ওকে, সো ডেটা টাইপটা আমি দেখতে গেলে কি দিব, ভ্যারিয়েবল টার্ম দিব, অ্যান্ড এখানে আমার কি দেখাচ্ছে, এই দেখেন অ্যারে 3, অর্থাৎ অ্যারে ডেটা টাইপটা হচ্ছে অ্যারে। অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তিনটা নাম রাখছি। নামটা কি, প্রথমটা হচ্ছে স্ট্রিং। ওকে, তার লেন্থ হচ্ছে 5, তার নাম হচ্ছে রহিম। সেকেন্ড ওয়ানও স্ট্রিং, লেন্থ 5 করিম। থার্ড ওয়ানও স্ট্রিং, লেন্থ 5 সাকিব। সো সে আমাকে দেখাচ্ছে কি যে ভ্যারিয়েবলটার মধ্যে, মানে ভ্যারিয়েবলটা ডেটা টাইপটা কি, ডেটা টাইপটা হচ্ছে অ্যারে। সো আপনি অ্যারের মধ্যে এখানে কি রাখছেন, নাম রাখছেন, আপনি চাইলে এখানে নাম্বারও রাখতে পারেন, এটা আপনার উপরে। সো এটাই বুঝাইলাম যে অ্যারেটা হচ্ছে কালেকশন অফ ডেটা বলতে পারেন। ওকে, যখন আপনার অনেকগুলো ডেটা একটা জায়গায় স্টোর করতে হবে আপনি চাইলে অ্যারে ইউজ করতে পারেন। সো অ্যারের আমরা ফার্দার ইউজ সামনে দেখব। ওকে, অ্যারে কোন কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা সামনে দেখব। সো প্রথমে ডেটা টাইপটা আমরা বুঝলাম। এখন আসি হচ্ছে অ্যারের পরে আমার কি ছিল, অবজেক্ট। ওকে, সো অবজেক্ট মূলত কি জিনিস, অবজেক্ট হচ্ছে অবজেক্ট আমরা দেখব, ওপি দেখব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো ওখানে ক্লাস অবজেক্ট খুব কোর কনসেপ্ট।
সো আপাতত এই মুহূর্তে যদি আপনারা অবজেক্টের ডেটা টাইপটা না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই, আমি জাস্ট দেখাচ্ছি অবজেক্ট ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে। সো অবজেক্ট যদি আমি ক্রিয়েট করতে চাই দেন উই মাস্ট হ্যাভ এ ক্লাস। সো ফার্স্টে একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাসটার নাম কি দেয়া যায়, নাম দিলাম সাপোজ আমি অনলাইন গেমস। ওকে, সরি, ওকে, অনলাইন গেমস দিলাম ক্লাসটার নাম। সরি, এখানে ক্যামেল কেস। আচ্ছা, এখন এই ক্লাসের আন্ডারে সাপোজ আমি একটা ফাংশনস দিলাম, ফাংশন অনলাইন গেমসই দিলাম, এখানে একটা ভ্যারিয়েবল দিলাম। এগুলো কি দিচ্ছি এটা এখনই বোঝা ম্যান্ডেটরি না, বাট কেউ বুঝলে কোনো সমস্যা নাই। প্রথমে দিলাম হচ্ছে ম্যাচ বা গেম, সরি, গেম ইকুয়াল টু যদি এইখানে পাবজি সাপোজ পপুলার গেম। ওকে, পাবজি দিলাম। এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্টটা আমি কি রাখতেছি, ওবিজে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। সো অবজেক্ট ক্রিয়েট সময় কি লিখতে হবে, নিউ লিখতে হবে, এন্ড যেই ক্লাসের আমি জিনিস লিখতে যাচ্ছি সেই ক্লাস লিখতে হবে। ওকে, সো আমি যদি এখানে অনলাইন গেম লিখি, ওকে, এখানে অনলাইন গেম দেখাচ্ছে। আচ্ছা, অনলাইন গেমস ক্রিয়েট করলাম। এখন আমি যদি প্রিন্ট করতে চাই এই যে গেমের মধ্যে যে ফাংশনটা আছে ওটার মধ্যে গেম, গেম একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলে যদি আমি প্রিন্ট করতে চাই ইকো দিস গেম, একটা এরর আসতেছে, এররটা কি? এররটা তো বুঝলাম না অ্যাকচুয়ালি কি। ওকে, দাঁড়ান একটু চেক করি যে এররটা অ্যাকচুয়ালি কি। এররটা তো এখানে এরকম আসার কথা না, তারপরেও দেখতেছি আমি অ্যাকচুয়ালি। মাঝে মাঝে এরকম সিলি সিলি মিস্টেক কেমন হয় যে বলার মতো না। আচ্ছা, এটা আমরা দেখবো ডেটা টাইপস। ওকে, তো ভুল হওয়ার কথা না, কজ আমি তো সব ঠিকই করছি। আচ্ছা যাই হোক, দেখি একটু ট্রাই করে। শুধু গেমস দিয়ে দেখি, নামস কি কোনো কনফ্লিক্ট করতেছে? নেম তো কনফ্লিক্ট করার কথা না। প্রবলেমটা দেখি, আনএক্সপেক্টেড, কেন এটা আনএক্সপেক্টেড? আচ্ছা যাই হোক, এটা আপাতত প্রবলেমটা বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। ক্লাস তো এইভাবেই ডিক্লেয়ার করে। আচ্ছা যাই হোক, আমি আপনাদের শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে একটা যদি এরকম ক্লাস থাকে, সাপোজ আমরা সামনে দেখবো ক্লাস কিরকম আছে। সো ক্লাস এরকম আছে। এখন ক্লাসের একটা, ক্লাসের আন্ডারে অবজেক্ট হয়, অবজেক্ট হচ্ছে একটা ডেটা টাইপ। এখানে অবজেক্ট ওবিজে একটা ভেরিয়েবল, সো অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় নিউ, তারপর স্পেস দিয়ে আপনার হচ্ছে যে ক্লাসের নাম আছে সেই ক্লাসের নামটা দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে, সো অবজেক্ট ক্রিয়েট করলে এই অবজেক্টের মধ্যে এই ক্লাসের আন্ডারে যেগুলো আছে সেগুলো চলে আসবে। সো এইভাবে মূলত অবজেক্ট ক্রিয়েট করতে হয়। ওকে, সো অবজেক্টের এই হিরোটা আমি চেক করে আপনাদের জানাই দেবো যে কি হিরো ছিল। নেক্সট ওয়ান হচ্ছে নাল, নাল ভেরিয়েবল। ওকে, সো নাল বলতে কি বুঝি, নাল অর্থাৎ ফাঁকা, মানে আপনার নাল মানে এখানে কোনো কিছুই থাকবে না। সাপোজ আপনার একটা ভেরিয়েবলের মধ্যে কিছুই নাই, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে ক্যাট, এই ভেরিয়েবলের মধ্যে আমার কিছুই নাই। সো আপনি চাইলে কি রাখতে পারেন, একটা ফাঁকা স্ট্রিং রাখতে পারেন। ওকে,
এখন যদি আপনি ফাঁকা রাখেন এটা কিন্তু আপনার দেখাচ্ছে কি নাল। ওকে, এখন যদি আমি ভ্যারিয়েট ডাম্প করি তাহলে দেখাবে কি দেখি, যেহেতু কোনো কিছুই নাই, আমি কিছুই রাখি নাই, সো কি দেখাইতে পারে দেখি, দেখেন এখানে ফাঁকা দেখাচ্ছে। আর যদি আমি এটা ডিক্লিয়ারই না করতাম দেন কি আসতো, পার্সিভার। ওকে, সো যখন আপনি কোনো কিছু রাখতে চাচ্ছেন না, সাপোজ একটা ভেরিয়েবল ফাঁকা ডিক্লেয়ার করতে চাচ্ছেন, তখন আপনাকে লিখতে হবে কি নাল, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে আপনি কিছু রাখতে চাচ্ছেন না। ওকে, এখন যদি আপনি রিলোড দেবেন এখন দেখবেন কিন্তু আপনার ভেরিয়েবলটা নাল টাইপ। ওকে, সো এই গেল আমার পিএইচপির ডেটা টাইপস। ওকে, সো আমরা অনেকগুলো ডেটা টাইপস কভার করলাম, স্ট্রিং, নাম্বার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল। ওকে, এরপরে আমাদের টপিক কি ছিল, টপিক ছিল হচ্ছে ডেটা টাইপ তো দেখলাম, ভেরিয়েবল দেখছি, না প্রিন্টিং। ওকে, প্রিন্টিং এ আমরা দুইটা জিনিস দেখব, ওয়ান ইজ ইকো and another one is print। দুইটাই সেম কাজ করে, আপনি চাইলে ইকো ইউজ করতে পারবেন, প্রিন্টও ইউজ করতে পারবেন, বাট দুইটা ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? ইকো ইকো আপনার হচ্ছে দুইটা মানে মোর দেন ওয়ান প্যারামিটার প্রিন্ট করতে পারে, মানে দুইটা প্যারামিটার প্রিন্ট, মানে ইকো ফাংশনটার মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে পারবেন, বাট প্রিন্টে আপনি একটাই প্যারামিটার পাস করতে পারবেন। সো মোস্ট অফ দ্য কেসে আমরা ইকোতে একটাই প্যারামিটার দেখি, সো এই জন্য কনফিউজড হয়ে যাবে, বাট ইকো আর প্রিন্টের কাজ সেম। ওকে, আপনি এখানে ইকো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিখেন, আর প্রিন্ট দিয়েও হচ্ছে আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখেন, কাজ কিন্তু দুইটাই সেম করার কথা। দেখা যাক, দেখেন এটাও হ্যালো ওয়ার্ল্ড, এটাও হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো প্রিন্ট আর ইকো একই কাজ করে, আর ইকো আর প্রিন্ট আমরা কেন ইউজ করব, কোনো কিছু শো করানোর জন্য। ওকে, কোনো একটা ভেরিয়েবলের ডাটা যদি আমরা শো করাইতেছিলাম এতক্ষণ, সাপোজ আমার একটা ভেরিয়েবল আছে str এন্ড সেটার মধ্যে আছে আমার হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড আছে। ওকে, এখন আমি যদি এই ভেরিয়েবলটাকে শো করাইতে চাই তাহলে আমাকে সিম্পলি এখানে ডলার দিয়ে ভেরিয়েবল নেমটা লিখতে হবে। তাহলে আমি কি করবো, ভেরিয়েবলের ভিতরে যে জিনিসটা আমি স্টোর করছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি শো করাইতে পারবো। ওকে, সো এখন যদি আমি এখন দেখেন আমি কিন্তু সেম জিনিসটা রিটার্ন করতে পারতেছি। ইকো এর পরিবর্তে আপনারা চাইলে প্রিন্টও ইউজ করতে পারেন, বাট আমি মোস্ট অফ দ্য কেসে, মোস্ট অফ দ্য না পুরো সিরিজটাতেই ইকো ইউজ করবো। ওকে, সো এই ছিল হচ্ছে আমার কথাবার্তা। এখন একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কমেন্টিং। ওকে, কমেন্টিংটা কি জিনিস? কমেন্টিংটা হচ্ছে এই যে এইটা একটা কমেন্ট, সাপোজ কোডিং এর মধ্যে মনে করেন এটা তো আপনি 2-4 লাইনের কোড করতেছেন। ওকে, সো দেখা যায় কি যখন কোড করি, বড় বড় প্রজেক্ট করি, কোড কি করে হাজার 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 লাইনের কোড হয়। সো কোডগুলো যখন আপনি করলেন বা ধরেন অন্য কেউ যদি আপনার কোডে মডিফাই করার প্রয়োজন পড়ে, তখন আপনার কোন কোড কিন্তু সে বুঝতে খুব কষ্ট হবে যদি না আপনি কমেন্ট করে রাখেন। কমেন্টিংটা কি জিনিস? সাপোজ আপনি একটা ভেরিয়েবলের ভ্যালু বাড়াচ্ছেন, আহ, একটা হচ্ছে মনে করেন আপনার চিপসের প্রাইস দেওয়া আছে, ওই প্রাইসটা নতুন হচ্ছে আপডেট করতেছেন। ওকে, সো আপনি এখানে কমেন্ট দিতে পারেন যে হচ্ছে চিপস কারেন্ট প্রাইস। তাহলে যদি আপনি এই যে এখানে ডলার দিয়ে হচ্ছে প্রাইসও লিখেন, তাহলে কি করবে, কেউ যদি কোডটা পড়ে তাহলে কি বুঝবে যে আচ্ছা এই প্রাইসটা হচ্ছে কারেন্ট প্রাইস, কারণ আপনি এখানে লিখে দিয়েছেন কমেন্ট করে। আর কমেন্টের যে পোর্শনটা থাকবে এই পোর্শনটা আমার কনসোলে দেখাবে না, অর্থাৎ প্রিন্ট হবে না, অর্থাৎ কিছুই হবে না। এটা শুধুমাত্র যে কোডের আপনার টেক্সট এডিটর আছে সেখানে আপনি দেখতে পারবেন যে আচ্ছা এটা একটা কমেন্ট করছে, কমেন্টটা কি করছে, কি সম্পর্কে, তার নিচে যে কাজটা করছে এটা সম্পর্কে। এখন যদি আপনি আপডেট করেন, সাপোজ প্রাইস ইকুয়াল 90 করেন, সো এটা কি আপনি প্রাইস আপডেট করতেছেন। সো এখানে আপনি সিম্পলি কমেন্ট করেন, কাজ করার আগে লিখে দিলেন আপডেটিং প্রাইস। ওকে, আচ্ছা এখন আপনি তো এখানে একটা লাইন কমেন্ট করতেছেন। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ইউজ করা যায়, হ্যাশও ইউজ করা যায়, দুইটার কাজ সেম। ওকে, এখন আপনি চাচ্ছেন মাল্টি লাইন কমেন্ট করবেন। ওকে, মাল্টি লাইন অর্থাৎ অনেকগুলো লাইন কমেন্ট করবেন।
একসাথে আপনার প্রয়োজন পড়তেই পারে। এখানে তো একটা লাইন আছে, আপনার যদি দুইটা লাইন থাকতো, সাপোজ আপনি এখানে অনেক কিছু বৃত্তান্ত লিখলেন, কিন্তু যেটা হচ্ছে আপনার মাল্টিপল লাইন, এটাকে আপনি কমেন্ট কিভাবে করবেন? এটাকে কমেন্ট করার আপনার প্রথমে যেটা মাথায় আসবে, আচ্ছা এখানে আমি একটা ডাবল স্ল্যাশ দিই, এখানে একটা ডাবল স্ল্যাশ দিই, দেন আমার কি হচ্ছে, কমেন্ট হয়ে যাচ্ছে। বাট নট নেসেসারি আপনার দুইটা লাইন থাকবে, আপনার তো 100টা লাইনও থাকতে পারে। সো আপনি কি 100টা লাইন এরকম দিবেন? সো এটা কোয়াইট ডিফিকাল্ট। সো সিম্পল ওয়ে কি, এটার সামনে একটা হ্যাশ স্টার দেয়া, মানে স্ল্যাশ স্টার, অ্যান্ড এর লাস্টে গিয়া যেখানে আপনার কমেন্ট শেষ করতে চান সেখানে এটার উল্টাটা ইউজ করা, অর্থাৎ স্টার স্ল্যাশ। সো দেখেন এই জায়গাটুকু আপনার কিন্তু কমেন্ট আউট হয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে আর কোনো কিছু আপনার প্রিন্টেবল না, এটা জাস্ট আপনি টেক্সট এডিটরে দেখতে পারবেন। ওকে, সো এটা কমেন্ট আউট হয়ে গেল। এখন আপনি চাইলে হচ্ছে অনেকগুলো লাইন একসাথেও কমেন্ট করতে পারেন, এটার একটা ইজিয়েস্ট ওয়ে আছে, অর্থাৎ আপনি প্রথমে সিলেক্ট করবেন কোন কোন লাইনগুলো আপনি কমেন্ট করতে চান, অ্যান্ড দেন আপনি কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিবেন, তাহলে দেখবেন সবগুলো লাইনের সামনে একটা করে এই ডাবল স্ল্যাশ বসে গেছে। সো এটাও কমেন্টিং এর একটা ইজিয়েস্ট ওয়ে। আবার আপনি যদি এই দুটাকে আবার সেম ভাবে উঠাই দিতে চান, আবার সেম যে কন্ট্রোল স্ল্যাশ চাপবেন, দেখবেন আবার কমেন্ট আউট উঠে গেছে। ঠিক আছে, সো এইভাবে আপনি অনেক ট্রিকি ভাবে, অনেক ইজি ভাবে, শর্টকাট ওয়েতে কমেন্ট করতে পারবেন। ওকে, তো কমেন্টিং এর ব্যাপারটাও গেল। সো আজকের আমাদের টপিক এই পর্যন্তই ছিল। অবজেক্টটা একটু ভেজাল করলো, কেন করলো জানি না, বাট ভেজাল করার কথা না। আমি আচ্ছা, এক্সাম্পলটা আমি তাহলে ডব্লিউ3 স্কুলের আইডি আছে, রাইট? সাপোজ ওকে, এই আইডিতে ট্রাই করে দেখি, আমরা যে ক্লাসটা ক্রিয়েট করছিলাম। আচ্ছা, আমরা কি ক্লাস বানান বড় হাতের সি দিছিলাম সামহাউ? দেখি তো। না, ছোট হাতেরই তো দিছি। আচ্ছা, এখানে একটু ট্রাই করে দেখা যাক। এখানে ক্লাস নাম কি দিছিলাম আমরা? অনলাইন গেম। এখানে দিছিলাম ব্র্যাকেট, দেন এটা ক্লোজ, দেন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছিলাম, ফাংশনটার নাম অনলাইন গেম, অ্যান্ড ফাংশনটাতে আমার একটা ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলটা ছিল হচ্ছে দিস, তারপর কি ছিল, গেম ছিল মোস্ট প্রবাবলি, ইকুয়াল পাবজি। তারপরে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, ভেরিয়েবলটা হচ্ছে অবজেক্ট, সরি, ইকুয়াল নিউ অনলাইন গেম ক্রিয়েট করছি। দেন আমি এখানে কি করছিলাম, ইকো দিয়েছিলাম, অর্থাৎ প্রিন্ট করছিলাম অবজেক্ট, সরি অবজেক্ট স্ল্যাশ হচ্ছে গেম, বিকজ এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি গেম। এটা দিলে আমার আউটপুটে কি আসতেছে, পাবজি। এইটাই আমি দেখাতে চাচ্ছিলাম, ওখানে আইডিতে ভেজাল করতেছিল না কি বুঝলাম না কিছু। দেখেন এখানে ক্লাস একটা ডিক্লেয়ার করলাম অনলাইন গেম নামে, ক্লাস অবজেক্ট কি এগুলো আপনাদের এখনো এই ক্লাসে ডিপলি বুঝাবো না, বাট কনসেপ্টটা বুঝাচ্ছি যে অবজেক্ট অর্থাৎ আপনার একটা ক্লাস থাকবে, ওই ক্লাসের আপনি অবজেক্ট বানাইতে চাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার অবজেক্ট। অবজেক্ট ডিক্লেয়ার করে কিভাবে, নিউ দ্বারা, নিউ এর পরে একটা ক্লাসের নাম দিবেন, দিয়ে প্যারেনথেসিস দিবেন, তাহলে আপনার একটা অবজেক্ট ক্রিয়েট হবে। এইটার মধ্যে যত ভেরিয়েবল আছে সবগুলো কিসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, অবজেক্টের মাধ্যমে। সো আমি যদি অবজেক্ট অ্যান্ড দেন এটা দিয়ে গেম দেই, তাহলে আমি কি এটা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, সো ইয়া, আজকের জন্য এতটুকুই, অ্যান্ড